তো মোট কথায় বলা যায় যে গরু থেকে প্রাপ্ত সকল কিছুই আমরা রিইউজ করি। যে সমস্ত নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমার জায়গা থেকে যে পরামর্শটা থাকবে, সর্বপ্রথম গরু পালনের একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। যারা জানেন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছ থেকে একটা সঠিক একটা পরামর্শ দেখে বুঝে এবং শিখতে হবে। কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের কেমন সংখ্যক গরু প্রস্তুত করা হচ্ছে? ইনশাল্লাহ আমরা আপনার শতাধিক গরু আমরা কোরবানিতে সেল করবেন, তাই না? আপনারা দেখুন এই ফলগুলো পাখিরা কিন্তু খাচ্ছে নিয়মিত। এখানে এই ফলটা যদি আপনাদেরকে দেখাই, এর পাশে এখানে একটি ফল আপনাদেরকে যদি আমি দেখাই, আপনাদের তো ফার্মের অনেক কর্মী রয়েছে, তারা এই ফলগুলো মানে জি না, আমাদের কর্মীরা এই ফলগুলো সাধারণত খায় না। এই গাছের ফলগুলো যেই আসলে পাখি তো প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করবে, তো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর সৃষ্টিই খাবে। বাংলাদেশে এখন খামার মানেই শুধুমাত্র গরু বা ছাগল পালন, এই ধারণা ধীরে ধীরে বদলে যাচ্ছে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম গাজীপুরের শ্রীপুরের নিজ মাওনা গ্রামে তামান্না এগ্রো নামের একটি ব্যতিক্রমী খামারে। এই খামারটি শুধুমাত্র গরু পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তারা পালন করছে ভেড়া, ছাগল, হাঁস এবং পুকুরে তারা চাষ করছে বিভিন্ন জাতের মাছ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে তারা পুরো খামারটিকে গড়ে তুলেছে একেবারে প্রাকৃতিক পরিবেশে, এবং এই খামারের প্রাকৃতিক যত রিসোর্স রয়েছে তার সবটুকু তারা ব্যবহারের চেষ্টা করছে। কিভাবে তারা এত সুন্দর সমন্বিত একটি প্রাকৃতিক খামার গড়ে তুলেছে আর কিভাবে তারা এই খামারটি রক্ষণাবেক্ষণ করছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বা কি, তার সবকিছুর বিস্তারিতই কিন্তু জানাবো আমাদের আজকের ভিডিওতে। 5 বছর আগে তামান্না এগ্রো ফার্মটি যাত্রা শুরু করেছিল ডেইরি প্রজেক্ট দিয়ে। পরবর্তীতে তারা তাদের খামারে যুক্ত করে ফ্যাটেনিং প্রজেক্ট। এখন তাদের খামারে ডেইরি এবং ফ্যাটেনিং দুই ধরনের গরুই লালন পালন করা হচ্ছে। আর এবারের ঈদ উপলক্ষেও তারা প্রায় শতাধিক গরু লালন পালন করছে। আর তাদের খামারের গরুকে তারা লালন পালন করছে একেবারে প্রাকৃতিক পরিবেশে। কিভাবে প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করতে হয় সে বিষয়েও কিন্তু আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলেছি। আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এবারের কুরবানি ঈদ উপলক্ষে যারা গরু ক্রয় করতে চান তারাও আমাদের আজকের ভিডিওটি দেখতে পারেন, কারণ আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই এবারের কুরবানি ঈদ উপলক্ষে কেমন ধরনের গরু খামারিরা প্রস্তুত করছেন সে বিষয়েও একটি বিস্তারিত ধারণা কিন্তু আপনারা পাবেন। কি নেই তামান্না এগ্রোতে? গরু থেকে প্রাপ্ত বর্জ্য দিয়ে তারা তৈরি করছে জৈব সার এবং বায়োগ্যাস। পরবর্তীতে সেই জৈব সারকে কাজে লাগিয়ে তারা ফলাচ্ছে বিভিন্ন ধরনের ফল, কাঁঠাল, নারিকেল, কলা আর মালটা, এবং সর্বশেষ তারা যুক্ত করেছে রামবুটান এবং পৃথিবীর সবচাইতে দামি আম মিয়াজাকি, যার রয়েছে 400টি গাছের একটি বিশাল বাগান। তামান্না এগ্রো ফার্মটি শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত নয়, তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাণীর সেবা করা। তাই তারা এই খামারে সকল ধরনের প্রাণীকে উন্মুক্ত আমন্ত্রণ জানান, যাতে করে তারা এখানে এসে বসবাস করতে পারে। তো চলুন আমরা এখন এই খামারের ভিতরে গিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই তামান্না এগ্রোর এবারের কুরবানি ঈদ উপলক্ষে তাদের প্রস্তুতি এবং তারা কিভাবে গরু পালন করছেন তাদের সেই অভিজ্ঞতাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যারা আপনারা এবার কুরবানিতে গরু ক্রয় করবেন এবং যারা উদ্যোক্তা হতে চান, দুই পক্ষকে আমি বলছি, কারণ আজকে আমরা গরু পালন নিয়ে যেমন কথা বলবো, ঠিক একইভাবে কুরবানিতে আপনারা কিভাবে সঠিক গরুটি ক্রয় করবেন সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন তামান্না এগ্রোর মূল পর্বে চলে এসেছি। নাজমুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফার্মে চলে আসলাম। তো শুরুতেই আমরা চাচ্ছি যে আপনাদের এই গরুর যে প্রথম শেড এইটাতে একটু আমরা বা এখানে কি ধরনের গরু রেখেছেন সেই বিষয়টা আমরা জানবো এবং একটু এই ফার্ম নিয়ে কথা বলবো। আপনাদের এই তামান্না এগ্রোর যাত্রাটা কবে শুরু হয়েছিল ভাই? আমরা এটা কোভিডের সময় 2019 সালে শুরু করি। 19 সালে প্রথমে শুরু করেছেন। শুরুতে আপনারা কয়টি গরু দিয়ে এই ফার্মটি শুরু করেছেন? প্রথমে আমাদের গরুর সংখ্যা ছিল 10টি। 10টি না? জি। আচ্ছা, সেখান থেকে এখন মোটামুটি
কেমন গরু রয়েছে আপনাদের এখানে? ইনশাল্লাহ আমাদের প্রায় শতাধিক গরু রয়েছে। শতাধিক গরু রয়েছে না? এখানে আমরা দেখছি যে ষাঁড় জাতের গরু, ওপাশটাতে মনে হয় ডেইরি আছে, জি তাই না? মানে ডেইরি এবং ষাঁড় দুটাতেই আপনারা মোটামুটি সফল, তাই না ভাই? জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা যখন মানে খামার করতে যাই বা যারা উদ্যোক্তা হবে এরকম ভাবনা করে, তারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা উদ্যোক্তা হবেন বা গরু পালন করবে, তখন তাদের মাঝে একটা দ্বিধা কাজ করে যে সে আসলে কি ফ্যাটেনিং করবে নাকি হচ্ছে ডেইরিতে যাবে। তো আপনাদের এই যে প্রায় 5-6 বছরের একটা অভিজ্ঞতা, সেখান থেকে আপনার কি মনে হয় যে আসলে কোনটাতে সফল বা দুইটাতেই সম্ভাবনা বা হচ্ছে সমস্যা আছে? আপনারা কি দেখছেন? আমি আমার যেটা এই 5-7 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আপনাকে ডেইরি এবং ফ্যাটেনিং দুটো একসাথে করতে হবে। আচ্ছা। তাহলে হবে কি, আপনার ডেইরি থেকে যে দুধটা আসবে, আর আপনি দুধটা বাজারে বিক্রি করে আপনি এই ফ্যাটেনিং এর গরুগুলোকেও কিন্তু আপনি খাওয়াইতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোরবানি, বিশেষ করে বিভিন্ন ওকেশনে আপনি সেটা একটা ভালো মূল্যে আপনি বিক্রি করতে পারবেন, এবং আপনার যে বাছুরটা আসবে, যে বাচ্চাটা, সেটা থেকেও একটা এককালীন ভালো ইনকাম আসবে। আচ্ছা, তো আমার পরামর্শ হলো, যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তারা ডেইরি দিয়ে শুরু করেন। ডেইরিটাই বেটার হবে। জি। আচ্ছা, আর এখানে আপনাদের এখানে যে ডেইরির গরুগুলো রয়েছে সেগুলো মূলত কোন জাতের? ফিজিয়ান। ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানটাতে কি কি সুবিধা একটু বলেন? আর ফিজিয়ানে আপনার এদের দুধ আসে প্রচুর। ফ্যাট, ডেইরিটা তো মূলত আমরা দুধ উৎপাদন এবং বাচ্চা উৎপাদনের জন্যই করি। ফিজিয়ানে বাচ্চাও রেগুলার আসে এবং দুধটাও অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, এবং আপনাদের এই খামারে যে গরুগুলো আপনারা পান, বাছুর যেগুলা, সেগুলা কি আপনারা কুরবানির জন্য বা মোটা তাজাকরণ করেন? আমাদের যেগুলা বকনা বাছুর হয় সেগুলা আমরা গাবি করি, যেগুলা ষাঁড় হয় আমরা ওইগুলা বড় করে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আপনারা এই যে 6-7 বছর ধরে গরু পালন করছেন, তো কি ধরনের মেইন সমস্যাগুলো আপনারা ফেস করেন একটু সংক্ষেপে বলেন আমাদেরকে। এখানে মেইন সমস্যাগুলো হচ্ছে আপনার শ্রমিকের একটা সংকট হয়। আচ্ছা, আপনার লোকজন যদি রেগুলার থাকে, যদি ভালো লোক পাওয়া যায়, যারা ওয়ার্কার মানে যারা কাজ করেন, রাখাল, এদের উপরেই মূলত খামারটা নির্ভরশীল। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি খামার করলে আপনাকে নিজেকেই দেখভাল করতে হবে, নচেত খামার হবে না। এবং গরুর সাথে আমি যে কথাটা সবচেয়ে বেশি জরুরি, আপনার যদি গরুর খাবার উপকরণ যদি আপনার সহজলভ্য হয়, তবেই আপনি গরুর খামার গড়ে তুলুন, নচেত দরকার নাই। এক কথায়, নো ঘাস নো গরু। মানে ঘাস থাকতেই হবে। ঘাস থাকতেই হবে। আর যদি আপনি ব্যবসা করতে যান, তাহলে হালাল ভাবে আপনাকে খরচ কমাইতে হবে। যদি আপনার খরচ কমাইতে পারেন, তাহলেই আপনি যাইয়া বছর শেষে বা একটা সময় আপনার ব্যবসাটা বড় হবে। আচ্ছা নাজমুল ভাই, এখানে আপনারা যে গরুগুলা ক্রয় করেছেন বা এখানে যে গরুগুলো আপনারা প্রস্তুত করছেন, সেগুলো আসলে কি জাতের গরু? আমাদের এখানে আপনি লক্ষ্য করবেন, আমাদের এই পাঁচটা যেটা আমরা ফ্যাটেনিং এর জন্য করেছি, অধিকাংশ গরুগুলোই কিন্তু দেশি গরু। দেশি গরু, এবং আমাদের দেশি যে প্রাকৃতিক খাবারগুলো হয়, সেই প্রাকৃতিক খাবার দিয়ে এই গরুগুলোকে আমরা প্রস্তুত করছেন, লালন পালন করি, তাই না? আর এখানে আপনারা যে শেডটা নির্মাণ করেছেন, শেডটাও কিন্তু বেশ সুন্দর, মানে একেবারেই একটা ছায়াযুক্ত স্থানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা পরিবেশ। আপনারা উপরে যে টিনটা দিয়েছেন, এটাও কি সিমেন্টের নাকি? জি সিমেন্টেড। সিমেন্টের। এটা মানে নরমাল যে টিন, তার চাইতে উপকারিতাটা কি পাচ্ছেন? এটা আপনার সূর্যের তাপটা কম লাগে, তাপমাত্রাটা অনেক, এবং আলো বাতাসটা ঠিক আপনার প্রপার হয়। আচ্ছা, উচ্চতাটা কেমন আছে? এটা আপনার মাটি থেকে 11 ফিট উচ্চ আছে। 11 ফিট। এবং আপনার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কেমন রাখা আছে? এই শেডটার দৈর্ঘ্য আমাদের 90 ফিটের মতো। 90 ফিট, তাই না? আচ্ছা, এখানে আমরা যে গরুগুলো দেখছি, এগুলা কি আপনাদের এবারের কুরবানি ঈদ উপলক্ষে প্রস্তুত করা? জি ইনশাল্লাহ। এবং আপনারা দেখেন এখানে সবগুলো গরুই কিন্তু খুবই সুন্দর, লাল এবং কালো। এখানেও তারা এই দুইটি কালারকেই পছন্দ করেছেন। তো আপনাদের এখানে যে গরুগুলো প্রস্তুত করছেন, আপনি বলছিলেন যে আপনারা প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন, তাই না? এখন তো দুপুরে খাবার দেওয়ার সময়। প্রিয় দর্শক, আপনারা দেখুন এখানে আপনারা কি খাওয়াচ্ছেন মূলত। আচ্ছা, খড় এবং ঘাস এবং ঘাস, তাই না? আপনারা কি দানাদার খাবার খাওয়ান? জি দানাদার খাবার খাওয়াই। দানাদার মধ্যে কি কি থাকে? গমের ভুসি, আচ্ছা, ধানের কোড়া, বিভিন্ন প্রকার ডালের ভুসি, সরিষার খৈল। সরিষার খৈল, মানে মোটামুটি যেগুলো প্রাকৃতিক সহজলভ্য যে জিনিসগুলো, যে জিনিসগুলো, এবং যেগুলো আসলে
গরুর জন্য প্রয়োজন? বাপদাদারা যা খাওয়ায় ভাই গরু পাচ্ছে, হ্যাঁ। আমরাও তাই খাওয়াই। আচ্ছা আচ্ছা, গরুকে খাবার দেন কতবার? আমরা মূলত এখানে আপনার আমাদের শুরুটা একটা ইম্পর্টেন্ট। আমরা সকালবেলা এসে গরুকে আগে আমরা খাবার দিয়ে দিই, পানির সাথে আপনার ওই দানাদার যেই খাবারটুকুন দেয় ওইটুকুন দেই। দেন গরু একটু বিশ্রাম নেয়, তারপর আপনার 10টার থেকে আমরা আপনার বা 1টা পর্যন্ত গরুকে খাওয়াই, তারপর গরু আবার রেস্ট নেয়, বিকেলে আবার আমরা ওই দানাদার খাবার দিই। খাবারটা দেন, তাই না? আচ্ছা চলেন একটু আমরা সামনে জি, এগিয়ে যাই, চলেন। আরো বেশ কিছু গরু দেখি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে তামান্না এগ্রোতে তারা কিন্তু এই খামারে শতাধিক গরু রয়েছে এবং তারা এবার কুরবানি ঈদ উপলক্ষে তারা বেশ কিছু গরু প্রস্তুত করছেন। কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের কেমন সংখ্যক গরু প্রস্তুত করা হচ্ছে? ইনশাল্লাহ আমরা আপনার শতাধিক গরু আমরা কোরবানিতে সেল করব। সেল করবেন, তাই না? তো এই গরুগুলো আপনারা যারা আপনাদের থেকে ক্রয় করবেন তারা কি অলরেডি ক্রয় শুরু করেছেন বা আপনারা জি, বিক্রি ইতিমধ্যে করেছেন, আমরা প্রি বুকিং শুরু করেছি। তাই না? এই গরুগুলো যারা এখান থেকে ক্রয় করবেন তারা কি এখানে খামারে এসে সরাসরি ক্রয় করতে পারবেন, নাকি হচ্ছে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে এরকম ভাবে কেনার যারা আসবেন, আমি সবচেয়ে যে একটা জিনিস পরামর্শ দিই, বর্তমান সময়ে আপনি নিজে এসে দেখে শুনে বুঝে তারপরে আপনার কোরবানির পশু কোরবানির পশুই হোক আর আপনি খামার ঘরার পশুই হোক, নিজে সশরীরে এসে ক্রয় করাই উত্তম, করা উচিত। জি। আচ্ছা, এবং আপনারা দেখছেন যে গরুগুলো এখন খড় এবং ঘাস দুটো মিক্সড করে তাদেরকে খেতে দেওয়া হয়েছে এবং এর পাশে ডেইরির যে সেক্টর বা ডেইরি গরুগুলো বা ছোট ছোট বাছুর সেগুলো রাখা আছে। গরু ক্রয় করতে গেলে এখন বর্তমান সময়ে খুবই পরিচিত একটি শব্দ, সেটা হচ্ছে যে গরু কি লাইভ ওয়েটে দিবেন কিনা নাকি হচ্ছে ঠিকাতে দিবেন। যে যেভাবে নিতে চাই আমরা ওইভাবেই বিক্রি করব। ওইভাবেই দিবেন। যদি কেউ লাইভ ওয়েট নিতে চান তাহলে আমাদের এখানে লাইভ ওয়েট করার ব্যবস্থা আছে, লাইভ ওয়েটে বিক্রি করব। যদি কোনো ভাই ঠিকাই নিতে চাই আমরা ঠিকাই বিক্রি করব। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় আসলে, মানে আপনি যদি একজন ক্রেতা হিসাবে চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনি কোনটা পরামর্শ দিবেন? মানে আপনি যদি ক্রেতা হিসাবে গরু ক্রয় করতেন সেক্ষেত্রে আপনি কোনটা প্রেফার করতেন, মানে লাইভ ওয়েট নাকি হচ্ছে আপনার হচ্ছে ঠিকা? এখন এই সময় এসে আমি একটা জিনিস ক্রয় করার পরে দ্বিধাদ্বন্দ্বে না থেকে লাইভ ওয়েটে কিনতে পারি, এটাই উত্তম আমার কাছে মনে হয়। মানে বিশেষ করে যারা সেক্ষেত্রে- গরুর দাম সম্পর্কে বুঝে না বা হয়তো একটা এরকম একটা জি। বিষয় থাকে, তাই না? জি। আচ্ছা, আপনার মতামত আপনি দিয়েছেন। দর্শক, এটা আপনাদের নিজের ব্যক্তিগত বিষয়, জি। আপনারা যেটা প্রেফার করেন। তবে কেউ যদি লাইভ ওয়েটে ক্রয় করতে চায় সেক্ষেত্রে আপনারা কেমন দাম নির্ধারণ করবেন বা এটা কি এখনো ফিক্সড হয়েছে কিনা? আমরা ইতিমধ্যে 520 টাকায় ফিক্সড করেছে এবং 520 টাকায় ইতিমধ্যে অনেক গরু আমাদের সোল্ড আউট হয়েছে। এখানে তো বিভিন্ন সাইজের গরু আছে। জি। আপনার আমি যদি চিন্তা করি এই পাশের গরুগুলো একটু বড়, এইদিকে সামনে যদি যাই এই গরুগুলো একটু ছোট রয়েছে, তো সেই ক্ষেত্রে সব ওয়েটের গরুই কি এই 520 নাকি ওয়েটের উপর কোনো নির্ভর? আমরা ওইরকম রেঞ্জ করিনি। আচ্ছা ভাই, আসেন আমরা একটু সামনে যাই, আপনাদের ডেইরি গরুগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে বাছুরগুলো রাখা আছে, তাই না? জি। ডেইরিতে আপনারা যখন ডেইরির গরু ক্রয় করেন বা ডেইরির যারা প্রজেক্ট করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? তারা আসলে কেমন বয়সের গরু বা কোন জাতের গরু বাছুর ক্রয় করবে কিনা, নাকি হচ্ছে প্রেগনেন্ট গরু ক্রয় করবে, বা কেমন আসলে কিভাবে শুরু না, করা যায়? নতুন শুরু করতে গেলে ভাই একটা প্রেগনেন্ট গরুকে আপনার দুধে নিয়ে আসতে যে হ্যাচেলটা হয় এটা প্রথমেই উনি পারবেন না। নতুন যারা শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার বাছুর সহ প্রথম অথবা দ্বিতীয়বার বাচ্চা দিয়েছেন এই টাইপের গরুগুলো সংগ্রহ করাই আমার মতে উত্তম। তারপরে বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকতে পারে, মতামত থাকতে পারে, তাই না? এই আপনি গরুকে মুখে যা দিবেন গরু তা আপনাকে রিটার্ন দিবে। শিওর। আমরা এখানে খরচ যদি একটা বিরাট ব্যাপার, বর্তমান বাজারে যেরকম চড়া মূল্যে গরুর খাবার বিক্রি হয়, এই খাবার যদি আপনি সম্পূর্ণ খাবার যদি বাইরে থেকে ক্রয় করে আপনি এই প্রতিষ্ঠানটা করতে যান তাহলে আপনার প্রতিষ্ঠান দাঁড়াবে না ভাই। আপনাকে সর্বপ্রথম খামার শুরু করার পূর্ব শর্তই হচ্ছেন আপনার র মেটেরিয়ালস গুলো যাতে আপনার থাকে এবং গরুর যে প্রাথমিক যে খাবারগুলো আছে, খড়, ঘাস, পানির ব্যবস্থা এবং গরুর শেড, এগুলা যাতে আপনার ইজিলি একটা সার্কুলেশনের মধ্যে থাকে, তবেই আপনি গরুর খামার করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম তামান্না এগ্রোর প্রথম শেডটিতে। এখন আমরা যাব তাদের যেই দ্বিতীয় শেড রয়েছে সেই শেডে এবং আমরা দেখব সেখানে তারা কেমন গরু প্রস্তুত করছেন। হ্যাঁ, ওইখানে সব সার।
সব ষাঁড় গরু, তাই না? জি তো চলেন আমরা এখন জি, ওই চলেন। শেডটাতে যাই, আমরা জি। একটু দেখবো আপনাদের দ্বিতীয় শেডে আপনারা কি ধরনের গরু রেখেছেন। জি চলেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন এই প্রথম শেড থেকে যাচ্ছি তামান্না এগ্রোর যে দ্বিতীয় শেড রয়েছে সেখানে। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। নাজমুল ভাই, আমরা তো আপনাদের যে দ্বিতীয় শেড সেটাতে চলে এসেছি। এখানেও আমরা দেখছি যে বেশ কিছু গরু রয়েছে। চলেন আমরা একটু ভিতরে যাই। জি চলেন। প্রিয় দর্শক, আমরা তামান্না এগ্রোর যে দ্বিতীয় শেড সেখানে এসেছি এবং আপনারা দেখছেন যে এখানে এই পাশ থেকে প্রায় দীর্ঘ একটি লাইন আপনারা দেখছেন গরুর, এবং এখানে কিন্তু সব ধরনের গরু আছে এবং গরুগুলো অধিকাংশই দেশি জাতের গরু। আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং কালো এই দুইটি কালারকেই তারা প্রাধান্য দিয়েছেন। তো আমরা একটু নাজমুল ভাই একেবারে ওই শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবো আমরা কি ধরনের গরু আপনারা রেখেছেন। এখানে আমরা কিছু কালো গরু দেখছি। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা ক্রস। ক্রস না? ক্রস, হ্যাঁ। ক্রস জাতের গরু। জি এখানে যে কয়টা কালো গরু রয়েছে সবগুলো কি ক্রস? হ্যাঁ, সবগুলো ক্রস। সবগুলোই ক্রস। এই চারটা এইখানে, এই চারটা। এই হ্যাঁ, দিকের। এই গরুগুলো আপনারা সংগ্রহ করেছিলেন কতদিন আগে? এটা আমরা আসলে এখানে তো আমরা অর্গানিক ফিডিং করি। আমাদের হ্যাঁ, গরুগুলো অলমোস্ট 2-3 বছর পালা লাগে এক একটা গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাছুর মানে যখন ছোট থাকে তখনই আমরা সংগ্রহ করি, এটাকে প্রাপ্ত বয়স্ক করার পর আমরা বিক্রি করি, না আচ্ছা, হয়তো আচ্ছা। অর্গানিক পাওয়া যায় না। আচ্ছা, মানে আপনারা দীর্ঘদিন এখানে লালন পালন করছেন, জি। তাই না? আচ্ছা, এবং আমরা একটু সামনে এগিয়ে যাই। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন তামান্না এগ্রোর যে গরুগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু লাল রঙের গরু আমরা দেখছি। এই গরুগুলো আসলে কি জাতের গরু? এইগুলা আপনি তো দেখতেছেন ম্যাক্সিমাম গরুগুলোই আমাদের দেশি, শাহিওয়াল এবং দেশির যে একটা ক্রস ক্রস, এর মধ্যে, হ্যাঁ, এই টাইপের গরুগুলো এখানে অধিকাংশ গরুই আপনার দেশি। দেশি গরুর মধ্যে। দেশি। এবং আপনারা কালারটাও খুব সুন্দর চয়েস করেছেন, যে জি লাল জি জি, রঙের, হ্যাঁ। যেটা কুরবানিতে সাধারণত যারা ক্রেতা থাকেন তারা তো চায় যে দেখতে যেন সুন্দর হয়, শুধু মাংসর দিকেই তো তারা লক্ষ্য রাখে না, তাই না? জি, আমরা সেই দিকটা চিন্তা করেই আমাদের এই গরুগুলো সংগ্রহ করা। আচ্ছা, এই গরুগুলো আপনারা মোটামুটি দীর্ঘদিন যাবতই রাখছেন এখানে, জি তাই জি, না? অনেকদিন রাখছি। আচ্ছা, এখানে যে গরুগুলো রয়েছে এগুলার ওয়েট কেমন আসতে পারে? আমি যদি এখানে এগুলোর কথা আপনার চিন্তা করি, আমাদের যে ওয়েট গুলো আছে, এখানে লোয়েস্ট ওয়েট আছে 220 কেজি 220 কেজি না? এবং হাইস্ট আছে আমাদের এখানে 450 কেজি এই সেটে। এই শেডে। জি আচ্ছা, তো এখনো তো কুরবানির বেশ কিছু সময় জি। বাকি রয়েছে। এই সময়ের মধ্যে তো আশা করা যায় যে গরুগুলো আরো একটু ওয়েট গেইন করবে, তাই না? ওয়েট গেইন করবে, তবে সেটা খুব বেশি নয়। খুব বেশি না। জি আচ্ছা, এবং না, আপনাদের গরুগুলো দেখেও আমি যেটা দেখলাম যে খুব বেশি যে ফ্যাট এরকম বোঝা যাচ্ছে না, মানে অনেকটা আপনারা যেটা বলছেন যে অর্গানিক ভাবে পালন করছেন, গরুগুলো দেখেও সেরকমই মনে হচ্ছে। যদিও এখন রেস্টিং টাইম, ওরা রেস্ট করতেছে। এগুলো গরুগুলো কি খাবার দেওয়া হয়েছে অলরেডি? সকালে যে দানাদারটা আমরা যেটা নিজেরা প্রস্তুত করি, সেই দানাদার এদেরকে দেওয়া হয়েছে। এখন একটু গরু রেস্ট নিচ্ছে। আমরা আপনার অল্প কিছুক্ষণ পরেই, হয়তো আর আধা ঘন্টা পরে আমাদের ঘাস খড় যা খাওয়াই গরুকে খাওয়াবো। আচ্ছা, দিনে কতবার খাওয়ান আপনারা? আমরা সাধারণত এই গরুকে পানি খাওয়াই 2 বার, মানে পানি বলতে যে কোড়া ভুসি যেটা আমরা খাওয়াই, আচ্ছা সেই খাবারটা দিয়ে দিই। দেন আপনার আমরা 11টা থেকে 2টা পর্যন্ত গরুকে খাওয়াই। আচ্ছা, আর সন্ধ্যায় বা তারপরে আর কোনো না 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 না, প্রয়োজন হয় না? জি না। আচ্ছা, আমরা দেখছিলাম যে এই খামারটার একেবারে সামনে বা এই পাশে আমরা যদি দেখাই, এখানে আপনারা ঘাস চাষ করেছেন। এরকম ওই পাশেও আমরা দেখলাম যে আপনাদের ঘাসের আরো একটা প্রজেক্ট রয়েছে। জি, টোটাল আপনারা কত বিঘা জমিতে ঘাস চাষ করেছেন? আমাদের ফুল প্রজেক্টটাই আপনি বলতে পারেন ঘাস। আপনার আমাদের যেখানে গাছ আছে, গাছের পাশে যে ফাঁকা মাঠ জমিটুকুন থাকে সেখানে ঘাস হয়। আমরা মূলত আসলে একটা সাইকেলিং এর মধ্যে থাকি। আমরা ধরেন ধান চাষ করি, আমাদের ওই ধান হতে প্রাপ্ত যে খড়টা হয়, ওই খড়টা আমরা গরুকে খাওয়াই। গরু যেই গোবরটা আসে, গোবর এবং আপনার গরুর যে প্রস্রাব বা চোনা যেটাকে আমরা বলি, সেটাকেও আমরা ওই সংরক্ষণ করে আমরা আবার গাছের গোড়ায় দিই। তো মোট কথায় বলা যায় যে গরু থেকে প্রাপ্ত সকল কিছুই আমরা রিইউজ করি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই গরুগুলা আপনারা যখন ক্রয় করেন বা যখন চিন্তা করেন যে আপনারা ফ্যাটেনিং করবেন বা কুরবানির জন্য প্রস্তুত করবেন, তখন আপনারা আসলে কোন জিনিসগুলো লক্ষ্য রেখে গরুগুলো ক্রয় করার চেষ্টা করেন? আসলেই গরুগুলো আমরা যখন ক্রয় করি, এর প্রথম দেখি গরুটা সুস্থ আছেন কিনা। তারপর যে জিনিসগুলো খেয়াল করি, গরুর রং, গরুর শিং, গরুর মুখের দিক, পিছন দিক, গরুর পাগুলো, আচ্ছা কমন যে বিষয়গুলো আছে, এগুলো আমরা একদম নিজেরা হাটে গিয়ে
নিজেরাই কোনো দালাল ছাড়া সরাসরি আমরা চেষ্টা করি প্রান্তিক যে চাষি আছেন চাষির কাছ থেকে সংগ্রহ করতে। আচ্ছা আচ্ছা। অনেক সময় প্রায় আপনার 80 বা 90% আমরা সরাসরি চাষির কাছ থেকে আনতে সক্ষম হই। সেক্ষেত্রে আপনারা কুরবানির ঈদগুলোতে কোন ধরনের গরুর চাহিদাটা আপনারা বেশি দেখেন? দেশি গরুর চাহিদাই বেশি থাকে, দেশি গরু, লাল এবং কালো রঙের। লাল এবং কালো রঙের না? এবং ওয়েটের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওয়েট মাঝারি, আমরা যে ওয়েট এখন আমাদের যে গরুগুলো আছে মাঝারি ওয়েটের গরুগুলোই মার্কেটে ব্যাপক চাহিদা থাকে। আচ্ছা, এবং সেগুলো নিয়েই আমরা কাজ করি, তাই না? তো প্রিয় দর্শক, আমরা যেহেতু তামান্না এগ্রোতে এসেছি, আমরা এখানে আপনাদেরকে কুরবানির গরুগুলো যেমন আপনাদেরকে দেখাবো, তার পাশাপাশি তাদের যে খামার পরিচালনার একটা অভিজ্ঞতা সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে যারা উদ্যোক্তা রয়েছেন তারাও যেন উপকৃত হতে পারেন। কারণ আপনারা যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তারা অবশ্যই চান যে কিভাবে গরু ক্রয় করতে হবে, কেমন গরু ক্রয় করা উচিত। কারণ কুরবানিতে কিন্তু কুরবানিকে টার্গেট করে যারা গরু পালন করেন তাদের এই বিষয়গুলো কিন্তু জানা উচিত। আমরা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি বা যারা কুরবানি দিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলি, তো সেক্ষেত্রে একটা সঠিক কুরবানির গরু ক্রয় করার জন্য আপনি নর্মালি কোন বিষয়গুলো দেখেন, কোন বিষয়গুলো দেখে নেওয়া উচিত? যে সমস্ত নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমার জায়গা থেকে যে পরামর্শটা থাকবে, সর্বপ্রথম গরু পালনের একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। যারা জানেন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছ থেকে একটা সঠিক একটা পরামর্শ দেখে বুঝে এবং শিখতে হবে। দেন যে জিনিসগুলো গরু সংগ্রহ করবে নিকটস্থ হাটে, অন্য অনেক দূরে যাইতে হবে এরকম না, আশেপাশে যে অঞ্চলগুলোতে বেশি গরু ওঠে সেটা নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে গরুগুলো সংগ্রহ করতে হবে, কারণ ওই অঞ্চলের গরুগুলো ওই এলাকার পরিবেশের সাথে একটা খাপ খাবে। তো আমি যে জিনিসটা পরামর্শ দিব, প্রথমে অবশ্যই আপনারা কোন জাতের গরু নিয়ে কাজ করবেন সেটা একটা প্রধান বিষয়। দেন আপনার গরুর রং, মানুষ কাস্টমার যে চাহিদাটা, ওই যে আমি বললাম শিখতে হবে, কাস্টমার যে জিনিসগুলো খোঁজেন দেখেন সেই জিনিসগুলো বেডি করেই আপনাকে গরু কিনতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর রং, সুস্থতা, গরুর লম্বা না বেটে, এই জিনিসগুলো একটু বুঝে আপনাকে গরু কিনতে হবে। আর এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যেই কাস্টমারের কাছে বিক্রি করবেন মার্কেটে, আপনার কি রকম কাস্টমার আছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, জোর দিয়েই বলতে পারি যে মাঝারি রেঞ্জের যে গরুগুলো আছে সেই গরুগুলোকে নিয়ে যদি আপনি কাজ করেন আপনি সফল হবেনই নিশ্চিত। এখানে দেখুন এই চাচা এখানে খড় কাটছেন এবং এই খড়গুলো তাদের কিন্তু যে জমিগুলো আছে, যে জমিগুলোতে তারা ধান চাষ করেন সেখান থেকেই এই খড়গুলো তারা পান। আপনাদের টোটাল কত বিঘা জমিতে ধান চাষ হচ্ছে? আমরা 20 একর জমিতে ধান চাষ করি। শুধু ধান না, ওই ধান থেকে প্রাপ্ত আপনার শুধু খড় না, ধান থেকে যে প্রাপ্ত আপনার কুড়াটা পাই, সেই কুড়াটাও এখানে আছে। এই যে আপনি দেখবেন এখানে আপনার আমরা কিন্তু একটা মিক্সড রেশিও, তাই না? এটার মধ্যে কি কি দিয়েছেন? এটাও আমাদের উদ্যোক্তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে দিয়েছি আপনার গমের বড়শি, ধানের রাইস পালিশ যেটাকে বলে, রাইস পালিশ, যেটা কুড়া। তারপরে আমি দিয়েছি আপনার এখানে ভুট্টা, আচ্ছা, দিয়েছি আপনার খেসারি, মুসুরি, মাসকলাই, ছোলা, সয়া মিল দিয়েছি, জি, এটা এবং আপনার সরিষার খৈল দিয়েছি। আচ্ছা নাজুর ভাই, আপনাদের শেডটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যদিও অনেক আধুনিক শেড সেটা আমি বলবো না, কিন্তু আসলে গরুর যে ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন আমার মনে হয় এখানে সেটা বিদ্যমান। আপনারা একেবারে খোলামেলা একটা পরিবেশে এখানে শেড করেছেন। এই পাশেই আপনারা দেখছেন যে এখানেই ঘাস, মানে জাস্ট 10 হাত দূরেও হবে না, জাস্ট এখান থেকে ঘাস কেটেই তারা কিন্তু গরুগুলোকে খাওয়াতে পারবে। আর যখন আপনারা এই শেডটা নির্মাণ করেছেন তখন কোন বিষয়গুলো মাথায় রেখে নির্মাণ করেছেন? আমরা যে জিনিসটা চিন্তা করেছি, আমাদের গরুর যে জিনিসগুলো প্রয়োজন সেটা যাতে আমাদের সহজলভ্য হয়, যেমন ঘাস, পানি এবং সবচেয়ে বড় বিষয় যেটা আলো বাতাস, যে গরু যাতে প্রপার আলো বাতাসটা পায়। আচ্ছা আচ্ছা। এখানে যে শেডটা আমরা দেখছি, এই শেডের আপনার দৈর্ঘ্য প্রস্থ কেমন, মানে কতটুকু লম্বা হয়েছে বা কেমন? এটার দৈর্ঘ্য 120 ফিট, 120 ফিট, প্রস্থ 25 ফিট, 24 ফিট, 24 ফিট, তাই না? আর উচ্চতা কেমন দিয়েছেন? আমরা একটু উঁচু করে করেছি। এটা আপনার অলমোস্ট মাটি থেকে
11 ফিট উঁচু আছেন, সেক্ষেত্রে তাপটা গরুর শরীরে কম লাগবে। কম লাগে। এবং আপনারা দেখছি যে নিচে বাঁশের যে একটা চাটাই বা কি বলেন আপনারা, আমি জানি না, বাসার সিলিং সিলিং দিয়েছেন বাঁশের, এটাও কিন্তু অবশ্যই রোদ থেকে বা জি 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 তাপমাত্রা থেকে কিছুটা হলেও মানে সেভ করবে, হ্যাঁ বলতে, পুরাটাই সেভ করবে। তাই না? এবং আমি এখানে যখন দাঁড়িয়ে আছি এখন মোটামুটি দুপুর, তারপরেও কিন্তু এখানে তাপমাত্রা খুব বেশি আমি ফিল করতেছি। আপনি দেখেন যে বাতাসটা আসতেছে, জাস্ট আপনি মনে করবেন আপনি এসির মধ্যে আছেন। না আসলেও তাই, মানে তাপমাত্রাটা অনেক সহনীয় মনে হচ্ছে আমার কাছে। এখানে আপনাদের পুরোটা বাগানই কি এরকম, মানে মিয়াজাকি? হ্যাঁ মিয়াজাকি চিয়াংমাই। আচ্ছা, অসাধারণ, মানে এত সুন্দর লাগছে, অবাক করার মতো বিষয়। দেখুন দর্শক, এখানে কত সুন্দর, মানে এটা অবিশ্বাস্য, মানে যে এই মিয়াজাকি আমটা মূলত হচ্ছে জাপানিজ একটি আম, এবং এটার একটা সময় এমনও ছিল যে 1 কেজি আমের দাম মানে অনেক বেশি, যেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে অনেক বেশি দাম। এবার তো ইনশাল্লাহ বিক্রি করতে হবে। হ্যাঁ ব্যাপক হারে এসেছে, তো ইনশাল্লাহ আমরা এবার বিক্রি করব। টোটাল কতগুলা গাছ রয়েছে এখানে আমাদের? দেখুন দর্শক কি অবস্থা, আমাদের এখানে টোটাল আপনার 4 শতাধিক গাছ রয়েছে। 4 শতাধিক? জি। এই গাছগুলো রোপণ করার কত বছর পরে আপনার ফল এটা পাচ্ছে? 3 বছর চলতেছে। 3 বছর। জি। সবগুলো গাছেই কিন্তু একই অবস্থা। এই পাশে একটি গাছ রয়েছে, এই গাছেও দেখুন আম মাটিতে একদম স্পর্শ করে আছে এখন এই অবস্থাতেই। তাহলে যদি বড় হয় তখন কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। প্রিয় দর্শক, এটি সেই মিয়াজাকি আম, জাপানের বিখ্যাত একটি আম, এবং বলা হয়ে থাকে যে এই আমটি পৃথিবীর যেই সর্বোচ্চ দামি যে আমগুলো রয়েছে সেই আমগুলোর মধ্যে এই আমটিও কিন্তু উল্লেখযোগ্য একটি আম। এটার ওজন কেমন হয় ভাই? এটা আমরা গত বছর হয়েছে 800 থেকে 900 গ্রাম হয়। 800 থেকে 900, মানে 1 কেজির কাছাকাছি চলে যায়। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।